শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঝিনাইদহের নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার। বাংলাদেশি কয়েকজন তাকে খুন করেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজার ভিত্তিক সুদহার চালুর ফলে মূল্যস্ফীতি কমতে পারে বলেছেন সংশ্লিষ্টরা। নমনীয় থাকবে এসএমই ও কৃষি খাতে জানান ব্যাংকাররা। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির ৫ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ। থেমে থেমে চলে ইঞ্জিনের নৌকাও, বিপাকে সাধারণ মানুষ। এবার বিস্তারিত সংবাদ। ৬ দিন নিখোঁজ থাকার পর অবশেষে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতা থেকে। বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ সকালে নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করে। খুনের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটকও করা হয়েছে বলে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ ৪ আসনে জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজিম আনার। চিকিৎসা ও কলকাতায় গত ১২ই মে ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম। এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণকার বাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন ১৩ই মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান, কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এরপরই বন্ধু গোপাল বিশ্বাস আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় ১৮ই মে পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন। পরিবার জানায়, কলকাতা যাওয়ার পর কয়েক দফা তার ব্যক্তিগত সহকারী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও গত ১৬ই মের পর এই সংসদ সদস্যের ফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী ১৬ই মে সকাল ৮:৩০টার দিকে তার ফোন থেকে ব্যক্তিগত সহকারীর ফোনে কল আসলে তা রিসিভ করতে পারেননি তার সহকারী আব্দুর রব। মূলত এরপর থেকেই পরিবার ও ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আনোয়ারুল আজিমের। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এমপি আনোয়ারুল আজিম কলকাতার একটি বাসায় খুন হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর সঙ্গে জড়িত বাংলাদেশি কয়েকজন। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরো ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো। তো আমরা এইটুকু এখন জানাতে পারছি। আজিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হিসেবে জয়ী হন। শ্রদ্ধা জানাচ্ছি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোকের মাতম। আত্মীয় স্বজন সহ প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে। ডেস্ক রিপোর্ট। সকাল ৯:৩০টার দিকে আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদ পৌঁছায় তার নির্বাচনী এলাকা কালীগঞ্জে। এর পরপরই শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন তার বাড়ির সামনে। প্রিয় নেতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না আমাদের এমপি।
গরিব দুঃখী মানুষের ধারে থাকে। আমাদের এমপির অপরাধ এমপি হওয়া, আমাদের এমপি এরা এমপি আমরা কোনো জায়গায় পাবো না। আজিমের বাড়িতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরাও। আমার জামাই ওই সোনার জামাই ওরে পাবো কিভাবে বলো। এদিকে আজিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই শহরেও নেমেছে নিস্তব্ধতা। সড়কে লোক চলাচল কমে গেছে, তার অফিস কক্ষ রয়েছে তালাবদ্ধ। রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমিয়েছে নেতাকর্মীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। আনোয়ারুল আজিমের মৃত্যুর সাথে দুর্নীতির সম্পৃক্ততা আছে কিনা সে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। বাজার ভিত্তিক সুদ হার চালুর ফলে দেশে মূল্যস্ফীতির হার কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এর ফলে বিনিয়োগের পরিমাণও কমে যেতে পারে বলে শঙ্কা তাদের। অবশ্য ব্যাংকাররা বলছেন শিল্প খাতের প্রবৃদ্ধি ধরে রাখার স্বার্থে নমনীয় রাখা হবে এসএমই, কৃষি সহ ক্ষুদ্র শিল্পের সুদ হার। রায়হান শোভনের রিপোর্ট। 2020 থেকে 2023-এর মাঝামাঝি সময় পর্যন্ত ব্যাংক ঋণ ও আমানতের সুদহার স্থির ছিল 9.6। গেল বছরের জুন থেকে যা তুলে নেওয়া হয়, প্রবর্তন করা হয় স্মার্ট সুদহার। দেশে বাড়তে থাকা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সুদহার উঠে যায় 13.5%, কিন্তু তাতেও কমেনি মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির অর্থচারের শর্ত হিসাবে চলতি মাসে দেশে চালু করা হয় বাজার ভিত্তিক সুদহার। এতে সুদহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ীরা। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ভিত্তিক হলেও সুদহার খুব বেশি বাড়ার সুযোগ নেই। আমরা এই মুহূর্তে খুব একটা মেজর কোনো মুভমেন্টে যাব না, মার্কেটটাকে তো দেখার ব্যাপার আছে। আমরা উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ইন দ্য মার্কেট যেটা একটা অ্যানার্কিজমের মতো হয়ে যাবে, যে দেখে যাক সরকার ছেড়ে দিয়েছে, এটা 15 চার্জ করো, এটা 16 চার্জ করো। আমরা যেমন চিন্তা করছি 14 বেশি চার্জ করা যাবে না। আমরা চেষ্টা করছি যে এসএমইতে, এগ্রি ফাইন্যান্সিংয়ে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেড, এটা যেন এটা রেট যেন কম থাকে। অর্থনীতিবিদদের মতে সুদহার বাজার ভিত্তিক করায় মানুষের ব্যাংকে টাকা রাখার প্রবণতা বাড়বে। এতে করে কমবে ব্যাংক বহির্ভূত টাকার পরিমাণ, যা টেনে ধরতে পারে মূল্যস্ফীতির লাগাম। তবে এর প্রভাবে কমতে পারে বিনিয়োগের পরিমাণও। যেহেতু সুদের হার বেড়েছে, যারা ব্যাংক থেকে বড় করে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেন তাদের জন্য কিন্তু বিনিয়োগ করাটা একটু কঠিন হবে। ফলে সেখানেও কিন্তু আমরা দেখতে পারি যে হয়তো খানিকটা বিনিয়োগ কমে যাবে, এবং ফলশ্রুতিতে যেটা হতে পারে যে ওভারঅল আমাদের যে টাকার যে একটা বড় রকমের চাহিদা থাকে সেটা যদি কমে আসে বাজারে, তাহলে কিন্তু এটাও কিন্তু মূল্যস্ফীতির যে গতি সেটাকে কিন্তু নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। সব কিছুই কন্ট্রোল মেকানিজম কিছু করতে পারবেন না, আপনাকে মার্কেটকে ছেড়ে দিতে হবে। আপনি যে বাচ্চাটা হাঁটতে শিখছে সে তো পড়তে পড়তে কিন্তু সে আলটিমেটলি হাঁটবে। সো আমার কিছু মেকানিজমে কিছু কিন্তু হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু উই হ্যাভ টু ম্যাচিওর। আমি তো সারাক্ষণ এই সাবসিডি সাপোর্ট নিয়ে থাকতে পারবো না। আমাকে আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কম্পিট করতে হয়, আমাকে সেই লেভেল অফ ইয়েতে আমাকেও করতে হবে। একটা তবে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে যে হারে ঋণ নিচ্ছে, বেসরকারি খাতে ঋণের চাহিদাও যদি সেই পরিমাণ বাড়ে, তাহলে সুদহার আশঙ্কাজনক হারে বাড়তে পারে বলে শঙ্কা ব্যাংকারদের। যারা আছি তারা। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির 5 উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকা ও পলি জমায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না ইঞ্জিন চালিত নৌকা। গেল অক্টোবরের পর তেমন বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানি বর্তমানে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ফলে নাব্য সংকটে রাঙামাটি সদরের সাথে জুরাছড়ি, বিলাইছড়ি, বড়কল, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক।
ছোট ছোট নৌকায় থেমে থেমে পথ পাড়ি দিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নৌরুট ব্যবহারকারীদের। 2 ঘন্টার পথ পাড়ি দিতে লাগছে 6 থেকে 7 ঘন্টা। সংকট নিরসনে কাপ্তাই হ্রদ খননের দাবি জানান ভুক্তভোগীরা। যেহেতু রাস্তাঘাট নেই, নদীপথে চলাচল করতে হয়, এখন শুকনো মৌসুম, তাই চলাচল করা খুবই কষ্ট, অনেক সময় লাগে, প্রায় সারাদিন লেগে যায়। দূরে গেছে, আমাদের কষ্ট বাড়ি গেছে, কষ্ট রয়ে গেছে, কিন্তু টাকা বাড়ে নাই। আগে তো যেরকম কাজ ছিল এখন কাজ নাই। আগে তেল লাগতো 5টা, এখন তেল লাগে 10টা। আমাদের কষ্ট হয় বা গ্যাসটারও কষ্ট হয়, ধরে খরচটা বেশি হয়, আমাদের খরচটা বেশি হয়। আমরা সরকার থেকে একটা আবেদন জানাচ্ছি যাতে নদীটা ড্রেসিং করে দেওয়া হয়। লস শ্রমিক ইউনিয়নের প্রায় 250-র মতন শ্রমিক, প্রায় সবগুলো বেকার। এখন আপনারা দেখতেছেন কাটার মধ্যে কোনো লস নাই, ইন টোটালি লস বন্ধ। এদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার খুবই সমস্যা হচ্ছে। একটা লোককে আসা যাওয়া করতে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা, এখানে হচ্ছে 7-8 ঘন্টা লেগে যায়। তো এখানে জীবনযাত্রার ব্যয়টা বেড়ে যায় এবং রুগী, অসুস্থ মানুষ আসা যাওয়া খুবই কষ্টের। এদিকে হ্রদ খননে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাপত্র ডিপিপি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা তারা একটা ডিপিপি প্রণয়ন করেছেন এই নৌ চলাচলটা অব্যাহত রাখার জন্য। সেখানে কাঁচালং নদী, রায়খন নদী এবং শলক খাল, এই 3টি খাল পুনঃখনন করা হবে এবং ড্রেজিং করা হবে। পাশাপাশি আরও যে সকল পয়েন্টে খনন করা প্রয়োজন নৌ চলাচল অব্যাহত রাখার জন্য, ওই সকল পয়েন্টগুলোতে যেন ড্রেজিং করা হয় বা খনন করা হয়, সেই জন্য ডিপিপিতে করা আছে, উল্লেখ রয়েছে। ডিপিপিতে পানি সম্পদ মন্ত্রণালয় সাবমিট করা হয়েছে। ডিপিপিতে 977 কোটি টাকার একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। 60 বছর আগে তৈরি কাপ্তাই হ্রদ প্রতি বছর পলি জমে ভরাট হচ্ছে। সম্প্রতি হ্রদে পানি কমে যাওয়ায় নৌপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। মাছরাঙা, নিউজ ডেস্ক। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। 156 উপজেলার মধ্যে 136টিতে চেয়ারম্যান পদে জিতেছেন দলটির নেতারা। দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও বহিষ্কৃত 6 নেতা বিজয়ী হয়েছেন। কয়েকটিতে জিতেছেন আঞ্চলিক দলের নেতারা। ডেস্ক রিপোর্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও কাউকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাই ভোটে নিজ দলের একাধিক নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিএনপি ও সমমনারা জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও যায়নি। যারা অংশ নিয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ধাপেও মন্ত্রী এমপিদের 17 জন নির্বাচনে অংশ নেন। তারা মূলত চেয়ারম্যান পদেই প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ভাই, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়। নরসিংদীর মনোহরদীর নজরুল মজিদ মাহমুদ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই। পাবনার সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন। নোয়াখালীর সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু দাঁড়িয়েছিলেন সেনবাগ উপজেলায়। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামানও জয়ী হয়েছেন। বগুড়ার সংসদ সদস্য সাইফুল্লাহ মেহেদির বাবা সিরাজুল ইসলাম খান রাজু জয়ী হয়েছেন আদমদিঘি উপজেলায়। জামালপুরের বক্সিগঞ্জে প্রার্থী নজরুল ইসলাম সংসদ সদস্য নূর মাহমুদের ভাই। কুষ্টিয়ার সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ভাই বুলবুল আহমেদ টোকন জয়ী হয়েছেন দৌলতপুর উপজেলায়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রার্থী এহসানুল হাকিম সাধন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার চাচা শ্বশুর ফয়জুল হক রোম লোহাগাড়া উপজেলায় জয়ী হয়েছেন। যারা আগেও জনপ্রতিনিধি ছিলেন তারাও অংশ নিয়েছেন এ নির্বাচনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ বেশ কয়েকজন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বৌদ্ধ মন্দিরে চলছে সমবেত প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতা। মানবজাতির সামগ্রিক শান্তি ও মঙ্গল কামনায় হয়েছে বিশেষ প্রার্থনা। বৌদ্ধ ধর্ম মতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হন পৃথিবীতে। জন্মগ্রহণ ছাড়াও তার বোধি লাভ ও মহাপরিনির্বাণও বৈশাখী পূর্ণিমার এই তিথিতেই হয়। সিদ্ধার্থের জন্ম
সিদ্ধার্থের বুদ্ধিজ্ঞান লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ। পবিত্র দিবসে বৈশাখী পূর্ণিমা দিবসে হয়েছে, ওটাকে বুদ্ধ পূর্ণিমা বলে, আবার বৈশাখী পূর্ণিমা বলে। দিনটি শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মানুসারীরা। এই উপলক্ষে বিভিন্ন বিহারে প্রদীপ প্রজ্বলন করেন তারা। জানান, ক্রোধ, ক্ষোভ, হিংসা ও লালসা থেকে মুক্তির আশায় তারা পালন করেন এই প্রথা। বিশেষ যে হানাহানি, মারামারি, আহাজারি, হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে, সেটা যাতে শান্তি হয়। অন্ন আর পানীয় সাজিয়ে অশোক তলে অর্থাৎ বুদ্ধের বোধি লাভের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষতলে চলে পূজা। এ সময় বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন ভক্তরা। বোধি ট্রি, যদিও এটা অশ্বত্থ গাছ না, কিন্তু এটা হচ্ছে বোধি ট্রি। এই গাছের নিচে বসেই গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন। খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের দিনে আমরা সবার জন্য, বিশ্বের সবার জন্য, সকল প্রাণীর জন্য শান্তি প্রার্থনা করি। ভক্তদের উপস্থিতিতে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ ও সূত্র শ্রবণের পাশাপাশি চলে সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা। আলোচনায় বুদ্ধের জীবন দর্শন তুলে ধরেন ভিক্ষুরা। অনুষ্ঠিত হয় পিণ্ডদান। দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের এই উৎসবের দিনে, তাদের আনন্দের দিনে তাদের সাথে মিলিত হতে এসেছি। মানুষের মুক্তির পথ হিসেবে অহিংসা ও মানবতাবাদ প্রচার করেছেন গৌতম বুদ্ধ। তার আদর্শের চর্চা সহিংসতা বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। তাবাসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরে মারমা সম্প্রদায়ের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সকালে মোমবাতি প্রজ্বলন ও বুদ্ধ স্নান সহ বিভিন্ন পূজা অর্চনা করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারেও চলছে নানান আয়োজন। সকালে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বোধি বৃক্ষতলে সমবেত হন পূজারীরা। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন তারা। পরে বিহারের হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের চাকরি যাবে না, বরং দেশে তৈরি হবে নতুন নতুন চাকরির ক্ষেত্র। এজন্য এখাতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীতে সকালে ইয়ুথ টেক সামিটের উদ্বোধনী পর্বে এমন সব কথা উঠে আসে। এই সামিট যৌথভাবে আয়োজন করেছে বিডি জবস সহ দেশের 14টি সংস্থা, যেখানে অংশ নিয়েছেন শিক্ষা, আইটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা নতুন উদ্যোক্তারা। তাদের মতে এ খাতকে এগিয়ে নেওয়ার স্বার্থে কর অব্যাহতি আরও কয়েক বছর চালু রাখা দরকার। তা না হলে বিনিয়োগ কমে আসতে পারে এ খাতে, যা কমাতে পারে এ খাতের সামগ্রিক প্রবৃদ্ধি। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝিনাইদহের নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার। বাংলাদেশি কয়েকজন তাকে খুন করেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজার ভিত্তিক সুদ হার চালুর ফলে মূল্যস্ফীতি কমতে পারে বলেছেন বিশ্লেষকরা। নমনীয় থাকবে এসএমই ও কৃষি খাতে, জানান ব্যাংকাররা। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির 5 উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ। থেমে থেমে চলে ইঞ্জিনের নৌকাও, বিপাকের সাধারণ মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।